হ্যালো, আমি মেঘ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেঘের দেশে। বন্দে ভারতে করে নিউ জলপাইগুড়ি আসার পর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমি প্রথমে কোথায় গেলাম সেটা নিয়েই মেঘের সফরের দ্বিতীয় পর্ব। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র ১৯ কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছে তিস্তা ব্যারেজ, আর তার ঠিক পাশেই রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের একটি রিসর্ট যার নাম ভোরের আলো। এটাই ছিল আমার প্রথম গন্তব্য। এই ভোরের আলো রিসর্টটি যেখানে রয়েছে সেই জায়গাটির নাম হচ্ছে গাজলডোবা। নিউ জলপাইগুড়ি থেকে গাজলডোবা যাওয়ার রাস্তাটি অত্যন্ত মনোরম। কংক্রিটের জঙ্গল থেকে আসার পর রাস্তার দুধারের সবুজ শাল এবং সেগুনের জঙ্গল চোখ এবং মন দুটোই ভরিয়ে দেয়। আর রাস্তার পাশ বরাবর বয়ে চলেছে তিস্তা ব্যারেজ থেকে আসা ক্যানেল। এই সুন্দর রাস্তা ধরে যেতে যেতে কয়েকটি দরকারি কথা একটু ছোট্ট করে বলে রাখি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাজলডোবা যেতে গাড়িতে সময় লাগে ম্যাক্সিমাম ৪৫ থেকে ৫০ মিনিট, আর ছোট গাড়ি ভাড়া করলে তার ভাড়া পড়বে ১৫০০ থেকে ১৭০০ মতো। আমার মতো যদি লেট চেক ইন করেন আর রিসর্টে গিয়ে লাঞ্চ করবার প্ল্যান থাকে, তাহলে বুকিং স্লিপে দেওয়া ম্যানেজারের নাম্বার বা রিসেপশনের নাম্বারে একটা কল করে নেবেন, কেননা রিসর্টে একটা সার্টেন টাইম পর্যন্তই লাঞ্চের অর্ডার নেওয়া হয়। আপনি যদি তার পরে গিয়ে পৌঁছান তাহলে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আগে থেকে যদি আপনি ফোন করে বলে রাখেন তাহলে কিন্তু ওরা আপনার জন্য লাঞ্চ প্রিপেয়ার করে রাখবে। আর হ্যাঁ, আমার মতো যদি মাছ খেতে ভালোবাসেন অর্থাৎ মৎস্যপ্রেমী হন, তাহলে একটা সুখবর আছে। এই রিসর্টে কিন্তু বোরলি মাছ পাওয়া যায়। তাই একবার টেস্ট করে দেখতেই পারেন। আমার তো বেশ ভালোই লেগেছিল। পরিবেশের সাথে সাথে এখানকার আবহাওয়াটাও কিন্তু বেশ মনোরম। কি সুন্দর একটা ঠান্ডা বাতাস বইছে। কলকাতার অগ্নিকুণ্ড থেকে এখানে এসে একটা অদ্ভুত শান্তি লাগছে। এটা আমার কটেজের পিছনের বারান্দা। এখান থেকে যতদূর চোখ চায় দেখা যায় খালি সবুজ আর সবুজ, আর শোনা যায় হরেক রকম পাখির ডাক। আমি যে কটেজটায় ছিলাম সেটা ছিল B1। এই কটেজের ভাড়া ছিল ৩৬০০। এখানে ৩০০০ থেকে ৩৮০০ রেঞ্জের বিভিন্ন ধরনের কটেজ আছে, যার মধ্যে আছে এসি কটেজ, ডিউলাক্স এসি কটেজ অর্থাৎ সুইট, ডুপ্লেক্স কটেজ এবং লেক সাইড কটেজ। আমার কটেজটি ছিল এসি কটেজ। এখানে প্রত্যেকটি কটেজের সাথেই পিছনে একটি ব্যালকনি আছে এবং প্রত্যেকটি কটেজই আধুনিক ব্যবস্থাযুক্ত ও সুসজ্জিত, তাই আলাদা করে রুম ট্যুর দিয়ে আর আমি আপনাদের বোর করলাম না। আপনারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট WBTDCL এ গিয়ে কটেজগুলি বুক করতে পারেন। এখানে একটি অদ্ভুত জিনিস চোখে পড়ল, রিডিং কিয়স্ক। এটা কিন্তু এর আগে কোনো রিসর্টে আমার চোখে পড়েনি। এই হচ্ছে সেই রিডিং কিয়স্ক, যেখানে বই পড়বার সুবন্দোবস্ত আছে। চলুন গিয়ে দেখা যাক।
এই কিয়স্কটির চারদিকেই রয়েছে কাঁচের দেওয়াল। বেশ কিছু বইও চোখে পড়ছে। বসার জন্য রয়েছে সুবন্দোবস্ত এবং আলো ও এসিরও ব্যবস্থা রয়েছে। চলুন একবার দেখে নেওয়া যাক এখানে কি কি বই রয়েছে। বুদ্ধদেব গুহ, সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সহ অসংখ্য লেখকের বই এখানে রয়েছে। বইগুলি মূলত ভ্রমণ কাহিনী সংক্রান্ত। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ওপরেও রয়েছে বেশ কিছু বই, আর আছে পক্ষী বিষয়ক বই, অর্থাৎ যে বই থেকে আমরা পাখি চিনতে পারি। আমার মতো বুকওয়ার্ম হলে আপনাদেরও এই জায়গাটি অত্যন্ত পছন্দের একটি আস্তানা হতে পারে। নিজের পছন্দের কোনো বই যদি সঙ্গে করে নিয়ে যান তাহলে সেটিও অনায়াসেই এখানে বসে পড়তে পারেন। এসি, আলো সব কিছুরই বন্দোবস্ত রয়েছে, আর পড়তে পড়তে উপভোগ করতে পারেন চারপাশের মনোরম পরিবেশ। উত্তরবঙ্গ সংক্রান্ত একটি বই কিছুক্ষণ পড়ার পর আমি এখান থেকে বেরিয়ে গেলাম ক্যানালের দিকে। গাড়ির হর্ন আর যান্ত্রিক আওয়াজে অভ্যস্ত আমাদের কানের কাছে এই ক্যানেলের জলের মিষ্টি আওয়াজ সঙ্গে পাখির ডাক অত্যন্ত আরামদায়ক লাগবে। ওই যে দূরে যে কটেজগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে লেক সাইড কটেজ। এই কটেজগুলো রিসর্টের একদম শেষের দিকে রয়েছে, অর্থাৎ রিসেপশন এরিয়া থেকে অনেকটাই দূরে। আর এখানে দেখুন, ক্যানেলের ধারে একজন দাদা বসে মাছ ধরছেন। আমি জিজ্ঞেস করাতে বললেন মাঝে মাঝে নাকি এখানে ট্যাংরা মাছও পাওয়া যায়। ক্যানেলের ধারে এই রাস্তাটা ধরে হাঁটতে বেশ লাগছিল। এটা আসলে রিসেপশনের পিছন দিকের রাস্তা। ওই যে বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে রিসেপশন। আর এই রাস্তায় আমার সব থেকে ভালো যেটা লাগলো সেটা হচ্ছে রাস্তার মাঝখানে যে গাছগুলো ছিল, রাস্তা তৈরির জন্য কিন্তু সেই গাছগুলোকে কেটে ফেলা হয়নি। সেই গাছগুলোকে নিজেদের জায়গায় রেখেই রাস্তাটা তৈরি করা হয়েছে। চলুন এবার রিডিং কিয়স্কের সামনের রাস্তা ধরে কিছু দূর এগোনো যাক। এখানে রাস্তার ধারে ধারে বসার জন্য অনেক বেঞ্চেরও ব্যবস্থা করা রয়েছে। হাঁটতে হাঁটতে যদি পা ব্যথা হয়ে যায় তাহলে এই বেঞ্চগুলিতে বসে অনায়াসেই আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। এখানে পরপর অনেকগুলি কটেজ রয়েছে। এগুলি সবকটি হচ্ছে এসি কটেজ। একটি কটেজ থেকে আরেকটি কটেজের মাঝখানের দূরত্ব বেশ অনেকটাই, কাজেই আপনার প্রকৃতি উপভোগ করতে কোনো অসুবিধে হবে না। এখানে উড়ে বেড়াচ্ছে অসংখ্য ছোট ছোট পাখি এবং হরেক রকম রঙের প্রজাপতি। ঝিঁঝি পোকার ডাক
আর পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে সান্ধ্য ভ্রমণটা কিন্তু বেশ ভালোই হবে। আর যদি হেঁটে ভ্রমণ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে রয়েছে সাইকেল ভাড়া দেওয়ার ব্যবস্থা। আর এখানে রয়েছে সুন্দর একটি বসার জায়গা। আমার যতদূর মনে হচ্ছে জায়গাটি আপাতত আন্ডার রেনোভেশন রয়েছে। চলুন এবারে দেখি বাঁ দিকটায় কি আছে। এখানে বেশ কয়েকটি ডুপ্লেক্স কটেজ রয়েছে। আর ওই যে গোল ছাতার মতো যে জিনিসটা দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে এক একটি সোলার প্যানেল। সোলার এনার্জির মাধ্যমেই এখানকার গার্ডেন লাইটগুলো জ্বালানো হয়। এইখানে রয়েছে একটি ব্যাংকোয়েট হল। এবার চলুন এদিকের রাস্তাটায় যাওয়া যাক। এখানেও পরপর কয়েকটি কটেজ রয়েছে। এই যে পোড়ামাটির ঘড়াটা দেখতে পাচ্ছেন, বলুন তো এটা কি? এটা আসলে একটা ডাস্টবিন। প্রতিটি কটেজের সামনে এবং পিছনেও রয়েছে বসার জায়গা। এবং এখানে যেই স্ট্রাকচারটি দেখলাম এক্ষুনি, এটা সম্ভবত কোনো ফাউন্টেন তৈরি করার একটা প্ল্যানিং চলছে। সত্যি কি অপূর্ব না জায়গাটা? আমার তো বেশ ভালো লেগেছে। যাই হোক, এবার সফর শেষ করার পালা। আমার আজকের সফর এখানেই শেষ হলো। পরবর্তী সফরে অর্থাৎ মেঘের সফরের পরবর্তী পর্বে যদি আপনারা শরিক হতে চান তাহলে কি করতে হবে জানেন? রাইট, মেঘের দেশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমার ভিডিও ঠিক কতটা বাজে লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালোও লাগে সেটাও জানাবেন, লাইক করবেন এবং পরিচিত মহলে জানাতে হলে শেয়ারও করবেন। বাই বাই।